আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ নুরুল সংবাদ শিরোনামগুলো। উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হতে হবে না বললেন প্রধানমন্ত্রী। পেশাজীবীদের রাজনৈতিক সচেতনতা অযৌক্তিক নয় মন্তব্য। ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলার অভিযোগ। তারেক রহমানকে নির্যাতনের তথ্য তুলে ধরবে প্রসিকিউশন। জুলাই স্মৃতি জাদুঘর থেকে ফেলানী হত্যা ও মোদি বিরোধী আন্দোলনের উপাদান সরানোর অভিযোগে এনসিপির ক্ষোভ। ইতিহাস দলীয়করণ না করার আহ্বান। রাষ্ট্রপতি নির্বাচন সরকারের জন্য চ্যালেঞ্জিং বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সরকারি দল হিসেবে চিন্তিত বিএনপি। জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই প্রকৃতি বন্ধুর মন্তব্য। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে গাছের চারা রোপণের আহ্বান। এবং খাদ্য খরচ কমাতে মাছ ও হাঁসের সমন্বিত চাষে সফল তারাকান্দার দুই ভাই। খামারিদের নতুন আতঙ্ক ক্ষতিকর সাকার ফিশ। শুধু দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জুলাই স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যা, ফেলানী হত্যাকাণ্ড এবং মোদি বিরোধী আন্দোলনের বিভিন্ন উপাদান সরিয়ে ফেলার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, বিএনপি ভারতকে ভয় পাচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো বা খারাপের বিষয় না, সম্পর্ক হতে হবে মর্যাদাপূর্ণ। জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে জুলাইয়ের ইতিহাস দলীয়করণ না করার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। রাজধানী শেরেবাংলা নগরে জুলাই জাতীয় স্মৃতি জাদুঘর পরিদর্শনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলের নেতারা জুলাই জাদুঘর ঘুরে দেখেন। এ সময় আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ঢাকার বাইরের আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা এবং শহীদদের অবদান আরও বিস্তৃতভাবে জাদুঘরে তুলে ধরার কথা বলেন এনসিপি নেতারা। জাদুঘর পরিদর্শন শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার সঙ্গে ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্কের বিষয়টিও ইতিহাসের অংশ, কিন্তু জাদুঘরের বর্তমান উপস্থাপনায় বিষয়টি যথেষ্টভাবে উঠে আসেনি। বিডিআর হত্যাকাণ্ড, ফেলানী হত্যাকাণ্ড, এটা 16 বছর ইতিহাসের বাইরে হইলেও বিগত 16 বছরে যে ভারতীয় আগ্রাসন এদেশে ছিল, এই মোদি বিরোধী আন্দোলন, এই বিষয়গুলোকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো সরিয়ে দিয়ে মনে করতেছে এই সরকার ভারতের সাথে সম্পর্ক তারা ভালো রাখতে পারবে, কিন্তু ভারতের সাথে তো আমাদের সম্পর্ক ভালো বা মন্দের বিষয় না, সম্পর্কটা হওয়া উচিত মর্যাদাপূর্ণ। জাদুঘরকে স্বায়ত্তশাসিত কাঠামোর আওতায় আনার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বর্তমানে জুলাই জাদুঘর নিরাপত্তাহীনতায় রয়েছে। জাদুঘর একটা স্বায়ত্তশাসিত জাদুঘর হওয়া উচিত, কারণ এটা কোনো বিশেষ শাখা জাদুঘর না। এই জাদুঘর জুলাই স্পিরিটকে ধারণ করে সেই ধরনের লোকদেরকে দিয়েই এই জাদুঘর পরিচালনা করতে হবে, বিশেষজ্ঞ লোকদেরকে দিয়ে। প্রায় 200-র মতো জনবল এখানে প্রয়োজন। তো এখন পর্যন্ত 15 থেকে 20 জন আছে এবং তারা ভলেন্টিয়ার দিয়ে আপাতত চালাচ্ছে। তো এইভাবে কিন্তু নিরাপত্তাহীনতা এবং ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা আছে। জুলাই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তি, গবেষক ও বিশেষজ্ঞদের জাদুঘর পরিচালনায় যুক্ত করার পরামর্শ দেন তিনি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার এমন একটি চিকিৎসা বান্ধব দেশ গড়ে তুলতে চায় যেখানে প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য কাউকে বিদেশমুখী হতে হবে না। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষক, চিকিৎসকদের মতো পেশাজীবীদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়। হেলথ কার্ড চালুর কাজ শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আক্তার হোসেনের রিপোর্ট। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
চিকিৎসক সমাবেশে দেশের বর্তমান স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সেবার উন্নয়নে নিজের ভাবনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, বর্তমান সরকার এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শুধু ঔষধ নয়, সচেতনতার উপর জোর দেওয়া হবে। বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। বর্তমান সরকার নতুন করে, আপনি এর মধ্যেই শুনেছেন যে এই ব্যবস্থাটা রোগ যাতে প্রতিরোধ করা সম্ভব হয়, সেই লক্ষ্যে বর্তমান সরকার আরও 1 লক্ষ হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছে, যারা নাগরিকদেরকে প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন এবং সতর্ক করবেন। তবে হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মীদেরকে যথাযথভাবে প্রশিক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসক বৃন্দকে নেতৃত্ব দিতে হবে। পেশাজীবীদের রাজনৈতিক সচেতনতা অযৌক্তিক নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক করে বলেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত কাজে বিঘ্ন না ঘটায়। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ প্রতিটি সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ করতে বাস্তবমুখী পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি চক্র সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। আমরা জানি এটি। তবে আমি মাত্র উল্লেখ করেছি, আমরা সামগ্রিকভাবে একটি ভঙ্গুর অবস্থা বা ব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমরা এর মধ্যে কাজ শুরু করেছি। আমরা কাজ করেছি যে এই যে অপরিকল্পিত প্ল্যান যেগুলো ছিল, যা আমাদের জ্বালানি খাতকে একটি বিপদের মুখে ফেলে দিয়েছে, কিভাবে সেটিকে সঠিক করে নিয়ে আসতে পারি আমরা। নানা সীমাবদ্ধতার মধ্যেও স্বাস্থ্য খাতে জনগণের আস্থা ফেরাতে চিকিৎসকদের আরও দায়িত্বশীল ও মানবিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক নানা সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ কর্মসূচিতে মুকিত মজুমদার বাবু সহ বিশিষ্টজনরা বলেছেন, আজকের গাছ আগামীর ভবিষ্যৎ। অনাগত প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বেশি বেশি গাছের চারা রোপণের আহ্বান জানান তারা। বিস্তারিত মাহবুব মোর্শেদের রিপোর্টে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রাম। এখানকার বসতবাড়িতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে শুরু হয় বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ কর্মসূচি। পরে সংক্ষিপ্ত সমাবেশ। সবুজ হোক পৃথিবী, সুন্দর হবে আগামী স্লোগানে কর্মসূচিতে যৌথ আয়োজনে যুক্ত ছিল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন এবং কৃষি অধিদপ্তর। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এই গাছটির যত্ন করে বড় করার মহান দায়িত্ব আপনাদের হাতে। একটা গাছ লাগান, যে অক্সিজেনটা দিবে, এই অক্সিজেনটা সবাই ভোগ করবে। মানুষ কিন্তু খালি মানুষ হলেই মানুষ হবে না, জন্ম নিলেই কিন্তু মানুষের কাজের মধ্যে কিছু ভালো কাজ আছে। তার মধ্যে সবচাইতে ভালো কাজ যদি বলা যায় সেটা হচ্ছে গাছ লাগানো। বেলের গাছ, আতা ফলের গাছ, যে ফলগুলি আগে আমাদের ছিল, গাব গাছ, এইসব গাছ আমরা লাগাবো। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপণের গুরুত্ব উঠে আসে বিশিষ্টজনদের কণ্ঠে। পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই কার্বন ডাই অক্সাইডই পৃথিবীকে গরম করে ফেলছে। এটার হাত থেকে বাঁচার কিছু উপায় আছে, তার সবচেয়ে বড় উপায়টাই হচ্ছে গাছ লাগানো। আমরা চেষ্টা করব পৃথিবীর যে ক্ষতিটা আমরা করেছি সেটার কিছুটা মিটিগেট করতে। গাছ লাগানো দরকার। 3টি কাজ করবে সেই কাজগুলি। একটা হচ্ছে পুষ্টি যোগানদাতা হবে, আরেকটা হচ্ছে ক্ষুদ্র অর্থনীতিতেও তার একটা ভূমিকা থাকবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাপমাত্রা আমরা যেখানে থাকি তার চেয়ে 2 ডিগ্রি কম, এবং আমি নিশ্চিত যে আপনাদের এখানে 3 ডিগ্রি কম। কারণ হচ্ছে গাছপালা। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা এবং বৈশ্বিক তাপমাত্রা সহনীয় রাখতে দেশজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ, এটা কিন্তু এটা খুবই একটা ভালো উদ্যোগ। গাছের সমারোহ কিন্তু চারপাশে আছে, পরিকল্পনা অনুযায়ী কিন্তু গাছ লাগানো হয় নাই। গাছ লাগানোর সময় খেয়াল রাখতে হবে আমরা কি গাছ লাগাচ্ছি। ফলদ, বনজ, ঔষধি, এই গাছগুলো যদি লাগাই আমাদের নিজেদের যেমন উপকার হবে, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে, নাতি নাতনি, তাদের জন্যও কিন্তু খুব উপকারে লাগবে।
একটি পূর্ণ বয়স্ক গাছ 10 জন মানুষকে অক্সিজেন দিচ্ছে সারা বছর ধরে। এই বায়ু দূষণকে সেটাকে কিন্তু শুষে নিচ্ছে এই গাছগুলো। আর গাছের মধ্যে থাকলে জীবনও কিন্তু সুন্দর হয়। সবুজ কিন্তু আমাদের চোখকে ভালো রাখে, আমাদের শরীরকে ভালো রাখে এবং আমাদের বেড়ে উঠতে সাহায্য করে, মানসিক চাপ কমায়। বনে যেই পরিমাণ গাছ তার থেকে কিন্তু খুব একটা কম গাছ না কিন্তু বাড়ির আঙিনায় গাছ লাগানোর এই প্রোগ্রাম আমরা চাই এটা চলমান থাকবে এবং আমরা সারা বাংলাদেশে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাব, সবাই হাতে হাত মিলিয়ে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে চৌকিঘাটা গ্রামের পরিবারগুলোকে 10টি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদান করা হয়। ফরিদপুরের চৌকিঘাটা থেকে মাহবুব মোর্শেদ, চ্যানেল আই। বিশ্বে মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন পঞ্চম, আর এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখছেন দেশের তরুণ উদ্যোক্তারা। ময়মনসিংহের ত্রিশালে মাছ চাষ করে সফল হয়েছেন টিটু ও মিঠু নামের 2 ভাই। মাছের খাবারের দাম বাড়ায় তারা শুরু করেছেন হাঁস ও মাছের সমন্বিত চাষ। তবে পুকুরে ক্ষতিকর সাকার ফিশের আগ্রাসনে চিন্তিত এই খামারিরা। বিস্তারিত জানছেন শাইখ সিরাজ। উপর থেকে দেখলে মনে হবে যেন পুকুরের রাজ্য। ময়মনসিংহের ত্রিশালে প্রায় 25,000 পুকুর থেকে বছরে 85,000 মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। বাপদাদার এই মাছের ঐতিহ্য ধরে রেখেছেন শিবরুল হাসান টিটু এবং মইনুল হাসান মিঠু। 7.5 একর জমির 7টি পুকুরে পাঙাশের পাশাপাশি মিশ্র মাছের চাষ করে লাভবান হচ্ছেন এই 2 ভাই। যেমন আমার পাঙ্গাসের খাবার দিয়ে পাঙ্গাস উঠে যায়, আর সেম পুকুরে, সেম পানিতে, সেম লেবারে, সেম খাবারে এবং সেম পাঙ্গাসের এরিয়াতে আমার কিন্তু মোটামুটি 5 থেকে 10 টন আমি প্রতি বছর বাংলা উৎপাদন করতে পারি। দিন দিন মাছের খাদ্যের দাম বাড়ায় খরচ কমাতে পুকুরের উপর মাছা তৈরি করে তারা শুরু করেছেন খাকি ক্যাম্বেল হাঁসের চাষ। হাঁসের পুষ্টিকর খাবারের চাহিদা মেটাতে নিজেরাই চাষ করছেন উচ্চ প্রোটিনযুক্ত বিটল লার্ভা। ওই ব্ল্যাক সোলজার ফ্লাই না? হ্যাঁ, না, এটা ব্ল্যাক সোলজার ফ্লাই না, ওইটা আলাদা। আর মিশ্রিত খাবার আমি করি, ওইটা হাতে মিশিয়ে দিয়ে দিই, প্রোটিন অংশটা অনেক অংশ। সমন্বিত চাষে যখন তারা সফলতার মুখ দেখছেন, ঠিক তখনই আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে রাক্ষসে সাকার ফিশ। একটা পুকুর 1 বছর 2 বছর শুকনা থাকার পরেও জাল টান দিয়ে দেখি যে প্রচুর পরিমাণে শাখা চলে আসছে। তো এইটা সরকার যদি একটু আমলে নেয় তাহলে আমাদের জন্য মনে হয় যে ভালো হয় আর কি। মৎস্য গবেষক এবং নীতি নির্ধারকদের সময়োপযোগী সহায়তা পেলে সাকার ফিশের মতো প্রতিকূলতা জয় করে দেশের খাদ্য নিরাপত্তায় আরও বড় অবদান রাখতে পারবেন এই খামারিরা। বাড়তি খাদ্য খরচের এই সময় খামারিদের টিকে থাকার নতুন কৌশল মাছের সাথে হাঁসের চাষ। একই সাথে প্রযুক্তিগত নানান খাদ্য উপাদান মিশিয়ে তারা মোটামুটি টিকে আছে। এই সময়টাকে যদি তারা অতিবাহিত করতে পারে, এই প্রযুক্তিগুলোর প্রসার ঘটলে মাছ চাষ একই সাথে হাঁসের পালন এটি লাক্সই প্রযুক্তি হিসেবে দাঁড়াবে বলে মনে করছেন খামারিরা। ত্রিশালের কানহর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। শুধু দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়, মাটি ও মানুষ অনুষ্ঠানে। অন্য যে কোনো সময়ের চেয়ে এবারের রাষ্ট্রপতি নির্বাচন সরকারের জন্য বেশি চ্যালেঞ্জিং বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ হিসেবে তারা বলছেন, প্রস্তাবিত সংবিধান সংশোধনীতে ক্ষমতার যে ভারসাম্যের কথা বলা হয়েছে তা যদি বাস্তবায়িত হয়, সেই হিসাবটিও প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সরকারি দল হিসেবে বিএনপির বেশি চিন্তা করতে হচ্ছে। ওবায়দুল রশিদের বিশেষ রিপোর্ট। গত 24 জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। এরই মধ্যে আলোচনায় সংবিধান সংশোধনের বিষয়, যেখানে প্রস্তাবনা রয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষার। বাস্তবায়িত হলে বেশ কিছু ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি পাবে রাষ্ট্রপতির। যদি সংস্কার হয় সেটা কিন্তু খুব সিরিয়াসলি মাথা থাকতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি মনোনয়ন এখন এইবার সব দলের জন্যই চ্যালেঞ্জ। বেশি চ্যালেঞ্জ হলো বিএনপির জন্য। বিএনপিকে ভাবতে হবে যে রাষ্ট্রপতি নির্বাচন করছি, সে মনোনয়ন দিচ্ছি, সে রাষ্ট্রপতি কতটা তার 31 দফা বাস্তবায়নে সহযোগিতা করবে। সে রাষ্ট্রপতি পদে যাওয়ার পরে এমন কোনো কথা বলবে কিনা যে কথাগুলো বিএনপিকে ম্লান করে দিবে, বিএনপির মর্যাদার হানি করবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী একাধিক প্রার্থী না হলে আগামী 13 আগস্ট মনোনয়নপত্র জমা দেবার দিনই জানা যাবে কে হচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি।
আর রাষ্ট্রপতি নির্বাচনে যেহেতু সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন, তাই সরকারি দল হিসেবে বিএনপি যাকে মনোনয়ন দিবে তিনিই হবেন রাষ্ট্রপতি। তিনি সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যেই দলটা তার রুট থাকেন সেই দলটাকে এমনভাবে ইগনোর করতে থাকেন, এমনভাবে অসম্মান করতে থাকেন যেটা ওই দলটা নিতে পারে না। এটা কিন্তু রাষ্ট্রপতির কাজ না। আমরা অনেকেই খুশি হই, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু আসলে একটা এটা ভুলভাবে করেন। রাষ্ট্রপতিদেরকে কিন্তু সেনাপ্রধান, প্রধান বিচারপতি এবং কিছু সুশীল সমাজের সাথে মিশে নানান কুক করতে দেখা যায়। আর এইবার তো তত্ত্বাবধায়ক সরকার আছে, সেই বিষয়টা আরও চ্যালেঞ্জিং। আবারও ফিরছে তত্ত্বাবধায়ক সরকার। তাই আগামীতে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠন যেমন করবেন, তেমনি কিছু বিষয় নির্ভর করবে তার উপর। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা সফররত জাপানের পার্লামেন্ট সদস্য মাসুইস্তা শিম্পে বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে জাপান। দুপুরে চ্যানেল আইয়ে এলে জাপানের এই এমপিকে স্বাগত জানান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এরপর টেলিভিশন খাতে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া খাতের পাশাপাশি প্রযুক্তি খাতেও বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন জাপানের সাবেক তথ্যমন্ত্রী শিম্পে। জাপানে বাংলাদেশি ব্যবসায়ী হিমু উদ্দিনের সঙ্গে চ্যানেল আইয়ের লাইভ অনুষ্ঠান ঘুরে দেখার পর সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের মেধাবী তরুণরা জাপানে এআই প্রযুক্তির প্রশিক্ষণ নিয়ে মানুষের জন্য কাজ করতে পারে। せっかくね若い人たちが志を高く持っていても就職先がないと。かたや日本では、AI、IT の人材が不足していると。それを受け入れて、それで学んで、そして将来またバングラのためにね活躍してくれたらいいなと思います。বাংলাদেশের যে ইয়াং জেনারেশনটা আছে তাদেরকে জাপানে নিয়ে যে আইটি সেকশনটা ডেভেলপ করে এবং তারা ওখানে এই কাজগুলো করে ডেভেলপ করে তারা আবার যাতে তাদের দেশে এই দেশে ফিরে তারা আমাদের দেশের জন্য কাজ করতে পারে। ডিজিএফআইয়ের বন্দি সেলে তারেক রহমানকে নির্যাতনের তথ্য বিচারের সময় তুলে ধরা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সেলে বন্দি থাকা হুম্মাম কাদের সহ অনেকের লেখা ও তথ্য প্রমাণ মুছে ফেলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ওই সেলে নির্যাতনের সাথে জড়িত আরও কারো নাম আসলে তাদেরও বিচারের মুখোমুখি করা হবে। তবে ওই সময় দায়িত্বে থাকা সেনা কর্মকর্তাদের অপরাধ প্রমাণে তথ্য প্রমাণ নেই বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী মাঝারুল হক মান্নার রিপোর্ট। র্যাবের টিআইএফআই সেলের পর এবার আরেক নির্মম বন্দিশালা ডিজিএফের গোপন সেল পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারক। পরিদর্শনের সময় সাথে ছিলেন রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষের আইনজীবী। তবে স্পর্শকাতর এই স্থান পরিদর্শনের সময় ভেতরে মোবাইল ফোন বা টেলিভিশন ক্যামেরা নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। দোতলা ভবনের নিচতলায় 26টি সেল, বিদ্যুৎ নেই, ঘুটঘুটে অন্ধকার, টর্চের আলোয় দেখার চেষ্টা। সিটি 1 এইভাবে লেখা রুমের সিরিয়াল। কোনো রুমে জানালা নেই, শুধু উপরে ছোট্ট ফাঁকা জায়গা। একসময় রুমের পার্টিশন থাকলেও তা ভেঙে ফেলা হয়েছে। কোনো কোনো রুমের জানালা থাকলেও কারো রঙে ঢাকা ছিল বলে জানিয়েছে প্রসিকিউশন। বের হবার পথে লম্বা এক রুম, যেখানে জিজ্ঞাসাবাদ করা হতো বন্দীদের। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আজমি সহ বহু ব্যক্তিকে বছরের পর বছর আটকে রাখা হয়েছিল এই সেলগুলোতে। আজকে যে জেআইসিটি, এখানে কিন্তু আমাদের ব্রিগেডিয়ার আজমি সহ অনেক বন্দীদেরকে এই জেআইসিতে রাখা হয়েছে। দিনের পর দিন তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। আরও একটি বিষয় দেখবেন, 1/11 সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল এবং পর্যায়ক্রমে এগুলি বিচারের রিফ্লেকশন হবে। ভুক্তভোগীদের বর্ণনায় বিভিন্ন নির্যাতনের চিহ্নের কথা বলা হলেও বর্তমানে তা নেই কেন, তারও ব্যাখ্যা দেয় প্রসিকিউশন। হুম্মাম কাদের চৌধুরীর বর্ণনা থেকে কিন্তু আমরা এটা পেয়েছি, তার সাথে তার বর্ণনার সাথে যে জেআইসিতে যে রুমটি, এটার হুবহু মিল পাওয়া গেছে এবং এরকম অসংখ্য তারা যে এভিডেন্স তারা স্ক্রিন করবার জন্যে তারা যে একটা অপচেষ্টা করেছে পরবর্তীকালে, সেটা কিন্তু টিএফআই এর মতো জেআইসিতেও আমরা এইগুলো আমরা পেয়েছি। তবে
প্রসিকিউশনের বক্তব্যের সাথে একমত নন আসামিপক্ষের আইনজীবীরা। আমরা আমাদের যে ইন্ডিভিজুয়াল লায়াবিলিটির জায়গা থেকে সেখানে আমরা যথেষ্ট পরিষ্কার যে আমাদের এখানে কোনো লায়াবিলিটি নাই এবং আমাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটি এস্টাবলিশ করার মতো যথেষ্ট এলিমেন্ট এখানে নেই। বন্দি সেল পরিদর্শনের সময় ডিজিএফআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাছলক মান্না, চ্যানেল আই, ঢাকা। নাটোর, সিরাজগঞ্জ ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 19 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নাটোরে ঢাকা থেকে রাজশাহীগামী বাসের সঙ্গে গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত কয়েকজনকে বড়ইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। আহত 4 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় গরু নিয়ে অবৈধ ভটভটি মহাসড়কে চলাচল করে। হাইওয়ে পুলিশ ব্যবস্থা না নেওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ তাদের। দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস শনিবার রাত 1টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নকলা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাস চালক সহ 2 জন নিহত হন, আহত হন 13 জন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। পাকুন্দিয়া পৌর সদরের বটবটিয়া চৌরাস্তা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। রাজীব আহমেদ, চ্যানেল আই। বর্তমানে কারো জীবন, সম্পদ, সম্মানের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে তিনি বলেন, কুরআনের আয়াতকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দিয়ে আলেমদের কথা বলতে বাধা দেওয়া অনুচিত। দলীয় কর্মীদের উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান জামায়াত আমির। আমরা মানবতার বিজয় চাই। আপনারা হক কথা বলতে গেলে বাধা আসবে, আসুক, জীবন একটা, সেটা যেন হকের উপর থাকে সব। ইনশাআল্লাহ পারবো তো। ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে মোহাম্মদ আনিসুর রহমান নামে 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই এলাকার একটি 4তলা ভবনের নিচতলা সিঁড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। নিহত আনিসুর রহমান নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাস মিয়া ও জাহানারা বেগমের ছেলে। আনিসুর রহমান কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কয়েক মাস আগে আনিসুর রহমানের এক চাচা খুন হন। ওই হত্যা মামলায় আনিসুরের বাবা আলকাস মিয়া আসামি হওয়ায় তারা পরিবার নিয়ে শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। পরিবারের অভিযোগ, এই ঘটনার পেছনে আনিসুরের চাচাতো ভাইদের হাত থাকতে পারে, তবে পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এবার মিনিস্টার ফ্রিজ কৃষি সংবাদ। ধামরাই উপজেলায় মাটি ও আবহাওয়া অনুকূল থাকায় স্থানীয় কৃষক সবরি, সাগর, চম্পা এবং বিচিকলা সহ বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের কলা চাষ করছেন। বেলে দোআঁশ মাটি সমৃদ্ধ ধামরাই কলা চাষের জন্য খুবই উপযোগী। ধামরাই থেকে জাকির হাসানের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ধামরাইয়ের 15টি ইউনিয়ন ও একটি পৌরসভার বেশিরভাগ জমি প্রায় সমতল এবং উর্বর। বেলে দোআঁশ মাটি সমৃদ্ধ ধামরাইয়ে যে কোনো ফসল বেশ ভালো হয়। উপজেলার প্রায় 35 হেক্টর জমিতে এবার কলার চাষ হয়েছে। এর মধ্যে স্থানীয় উন্নত জাত টিস্যু কালচারের মাধ্যমে G9 জাতের কলা চাষ হয়েছে বেশি। এটা বেশ লাভজনক। অন্য সব ধরনের সবজি চাইতে এটা মেহনত কম এবং মেহনত কম করে ভালো পাওয়া যায়, প্রফিট পাওয়া যায়। কলার সাধারণত একটি রোগ হয় সিকাটোকা। এই সিকাটোকার রোগ বাদে কলার আর কোনো রোগ নেই। তো কলা চাষ একটা লাভজনক ফসল। যেসব জমি প্রতীত বা উঁচু জমি, যেগুলো সাধারণত ধান বা অন্যান্য সবজি করা যায় না, সেখানে অনায়াসেই কলা চাষ করা যায়। কলা চাষে সঠিক পরিচর্যা ও সঠিক নজরদারির পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ যেটা চেষ্টা করছি যে আসলে ঝড় বন্যার সময় যেন কলার খুব ক্ষতিটা না হয়, এছাড়া সুষম সার প্রয়োগ করা
ড্রেনেজ সিস্টেমটা রাখা, কলার যে কমন যে রোগগুলো হয়, বিশেষ করে পানামা রোগ, সিকাটোগা রোগ, এই যে রোগগুলো রয়েছে, উইভেল্ডের আক্রমণটা হয়, এগুলো যেন আক্রান্তটা কম হয়, কৃষকরা যেন অল্প খরচে তারা যেন সহজেই এই রোগগুলোকে দমন করতে পারেন, সেই দিকটা লক্ষ্য রেখে আমরা কৃষকদেরকে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, উদ্বুদ্ধ করে যাচ্ছি। উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী কৃষক আধুনিক G9 জাতের কলা চাষ করলে খরচের চেয়ে 3 গুণ লাভ করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ভাঙনের তীব্রতা। 35টি পয়েন্টে ভয়াবহ ভাঙনে নদীতে বিলীন হয়েছে চর ও নদীর তীরবর্তী এলাকার অর্ধশত বসতভিটা ও শত শত একর ফসলি জমি। সব হারানোর আতঙ্কে দিন পার করছে হাজারো পরিবার। জিও ব্যাগ ফেলে সংকট নিরসনের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে উত্তাল গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট ও করতোয়া নদী। ব্রহ্মপুত্র নদের তীব্র স্রোতে আকস্মিক নদী ভাঙনে বিলীন হয়েছে কাপাসিয়া ইউনিয়নের লালচামার, ভোরের পাখি ও কেরানির চরের 350 বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি। অনেকে আতঙ্কের মধ্যে আছি, এখানে গেলে ভিটা বাড়িগুলো গেলে আমাদের কিছু থাকবে না, অনেক ক্ষতি হতেছে, যেমন ঘর বাড়ি চলে যাচ্ছে, সবকিছু চলে যাচ্ছে। ব্রহ্মপুত্র, যমুনার 35টি পয়েন্টে ভাঙছে দত্তের খামার ও বালাসী ঘাট, আর তিস্তা, করতোয়া ও ঘাঘটের ভাঙনে দিশেহারা নদী তীরের বাসিন্দারা। হুমকিতে বাজার, স্কুল ও শহরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। স্কুলেও যাইতে পারি না, পড়াশোনা হইতেছে না। আমাদের সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের এটা বাঁধিয়ে দিলে আমাদের মনে হয় সবচেয়ে ভালো হয়। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। 45টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে, তন্মধ্যে প্রায় 34 থেকে 35টি জায়গায় আমরা কাজ ভাঙন প্রতিরোধে শুরু করেছি। যদি অনুমতি পাওয়া যায় সেসব জায়গাতেও ভাঙন রোধে কাজ বাস্তবায়ন করা হবে। পরিবেশ প্রতিবেশ সহ জনপদ রক্ষায় ভাঙন রোধে দ্রুত, স্থায়ী ও কার্যকর ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। শুধু দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হতে হবে না বললেন প্রধানমন্ত্রী। পেশাজীবীদের রাজনৈতিক সচেতনতা অযৌক্তিক নয় মন্তব্য। ডিজিএফআই এর বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলার অভিযোগ। তারেক রহমানকে নির্যাতনের তথ্য তুলে ধরবে প্রসিকিউশন। জুলাই স্মৃতি জাদুঘর থেকে ফেলানি হত্যা ও মোদি বিরোধী আন্দোলনের উপাদান সরানোর অভিযোগে এনসিপির ক্ষোভ। ইতিহাস দলীয়করণ না করার আহ্বান। রাষ্ট্রপতি নির্বাচন সরকারের জন্য চ্যালেঞ্জিং বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সরকারি দল হিসেবে চিন্তিত বিএনপি। জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই, প্রকৃতি বন্ধুর মন্তব্য। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে গাছের চারা রোপণের আহ্বান। এবং খাদ্য খরচ কমাতে মাছ ও হাঁসের সমন্বিত চাষে সফল তারাকান্দার 2 ভাই। খামারিদের নতুন আতঙ্ক ক্ষতিকর সাকার ফিশ। শুধু দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই সংবাদ আয়োজন। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। তখন আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।